শাফিন লয়ারের ক্যাবিনে বসে আছে। শাফিন অনু এবং তার ব্যাপারে বিস্তারিত সব খুলে বলে। লয়ার কাগজপত্র তৈরি ও সকল ফর্মালিটি পূরণ করতেই 2 মাস সময় চায়। তারপর তারা ক্যাবিন থেকে বেরিয়ে যায়। একটা রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করে নেয়। একটা শপিং মলে গিয়ে কিছু কেনাকাটার পর তারা যার যার বাড়ির দিকে রওনা দিল। বসার ঘরেই পিনপতন নীরবতা। সবাই অনুর বিষয়টা ভাবছে। অনুর কথা মতে সে মাস্টার্সটা দেশের বাইরে করতে চায়। এতে শহর থেকে দূরেও থাকা হবে, আবার দেশে এসে ভালো পজিশনে কাজ করতে পারবে। কিন্তু তার বাবা মা তার সিদ্ধান্ত মানতে নারাজ। তারা অনুর এই অবস্থায় অনুকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দিতে চাচ্ছে না। অনু একা হলেও কথা ছিল। তাছাড়া প্রেগনেন্সির সময় বিভিন্ন সমস্যা হয়, যা অনুর পড়ালেখাও ইফেক্ট করবে। আর এমনিতেও অনুকে তারা একা ছাড়তে চাচ্ছে না। কিন্তু অনুর কথাতেও যুক্তি আছে। তার কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতো না। আর সাদাতও অনুর কথায় সায় দিয়েছে। তার মতে অনুর সিদ্ধান্ত সঠিক। তাই অনুর বাবা মা বাচ্চাটার কথা বলায় সাদাত তাদের বুঝিয়ে বলে। দেখো মামা মামি, আমি তোমাদের চিন্তাটা বুঝতে পারছি, কিন্তু তোমরা অনুর বাচ্চাটাকে তার দুর্বলতা কেন ভাবছো? বাচ্চাটাই হবে তার আসল শক্তি। আর বাইরে যাওয়ার পর অনুর কথা তোমাদের ভাবতে হবে না। সব আমার উপর ছেড়ে দাও। অনুর দেখাশোনার দায়িত্ব আমি নিলাম। আমি আজই কিছু ভার্সিটিতে অ্যাপ্লাই করব। বাকি সব চিন্তা আমার। তোমরা শুধু অনুকে সাপোর্ট করবে। অনেক চেষ্টার পর অনুর বাবা মাকে রাজি করাতে পেরেছে সাদাত। অন্যদিকে অনুর টেনশন হচ্ছে, সাদাত ভাই কি তার বাবা মাকে রাজি করাতে পারবে? অনেকক্ষণ যাবৎ তার সাথে খেলছে আর নানান ধরনের প্রশ্ন করছে বেবির ব্যাপারে। অনু তার হাসি মুখে উত্তর দিচ্ছে। সাদাত দরজার সামনে দাঁড়িয়ে অনু আর সাদের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে কি করে শাফিন অনুর মতো মায়াবতীকে ছেড়েই অন্য কাউকে ভালোবাসতে পারলো। কই, সে তো পারলো না তার প্রিয়তমার জায়গা অন্য কাউকে দিতে। হয়তো শাফিনের ভালোবাসাটা সত্য ছিল না, তাই তো সে অনুকে ছেড়ে দিল। কিন্তু অনুর ভালোবাসাটা সত্যি ছিল, তাই শত কষ্টের পরেও ভালোবাসার মানুষের ক্ষতি করতে দিল না। অনুর কথায় ধ্যান ভাঙলো সাদাতে। কি হলো সাদাত ভাই? কি বললো বাবা মা? তারা কি মেনে নিয়েছে? আমাকে যেতে দেবে তো? সাদাত ভাবলো একটু মজা নেওয়া যাক, তাই সেই মন খারাপ করে বলল। না রে অনু, অনেক চেষ্টা করলাম তাদের বোঝানোর, কিন্তু তারা বুঝলো না। তারা তোকে কিছুতেই একা ছাড়তে চাচ্ছে না, কিন্তু অনুমতি দিয়েই দিল। অনু প্রথমে কথাটা ধরতে না পেরে মন খারাপ করলো। যখন বুঝতে পারলো সে তাড়াতাড়ি সাদাতের দিকে তাকালো। সাদাত মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। অনুর খুশিতে চোখে জল এসে গেল আর সাদাতকে মারতে থাকলো। তার সাথে মজা করার শাস্তি। সাদাত অনুর হাত ধরে তাকে থামালো। দেখ অনু, মামা মামিকে খুব কষ্টে আমি বুঝিয়েছি, শুধুমাত্র তোর জন্য। আমি তোর ভালো থাকার সুস্থ থাকার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি, তাই তোকেও কথা দিতে হবে। আমাকে যথাযথ সাপোর্ট দিবি, কোনো কিছুতেই হেঁয়ালি চলবে না। খাওয়া দাওয়া করবি, রেস্ট করবি। আর তোকে কিছু বই দিচ্ছি, সেগুলো এখন থেকে পড়া শুরু করে দিবি, কারণ অ্যাপ্লাইয়ের পরে তোকে এক্সাম দিতে হবে। এক্সামে ভালো রেজাল্ট করলে তবেই চান্স পাবি। আর আমাকে আরও কথা দিতে হবে, সব সময় তুই এখন যেমন আছিস তেমন থাকবি। আমার সব শর্তে রাজি তো? উফ, এত বড় লেকচার! ওকে ওকে বাপ আমার, তোর সব কথা মেনে চলবো, সব সময় হাসি খুশি থাকবো, ঠিক মতো খাবো, রেস্ট করব আর পড়ালেখা করব। এবার খুশি তো? সাদাত মুচকে এসে হুম, চল তোর বই নিয়ে আসি। আর ডাক্তারের কাছেও যেতে হবে, তাই না? আর সব থেকে বড় দায়িত্ব আমি তোকে দিলাম, আমার প্রিন্সেসের খেয়াল রাখা। আমার প্রিন্সেসের সেবা যত্ন যদি কোনো ত্রুটি হয়, তবে গিয়ে তোর কান ধরে দেশে নিয়ে আসবো। তোকে কে বলেছে প্রিন্সেস হবে? আমার তো একটা প্রিন্স চাই, ঠিক সাফে। আর কিছু বলল না অনু। অন্যদিকে ঘুরে গেল। সাদাত কথা ঘোরানোর জন্য বলল, চল চল, জলদি জলদি রেডি হ। তোদের তো আবার আটা ময়দা মাখতে সব সময় চলে যায়। প্রত্যুত্তরে অনু কিছু বলল না। 10 মিনিটের মধ্যে অনু আর সাদাত বেরিয়ে গেল বই কেনার উদ্দেশ্যে। তারপর সেখান থেকে হসপিটালে যাবে। ইরাকে কিছু দূর এগিয়ে দিয়ে শাফিন যেই রাস্তা পার হতে যাবে, অমনি কিছু দূর হসপিটালে গেটের সামনে তাকিয়ে সে থমকে গেল। অনু একটা ছেলের সাথে বেশ হাসাহাসি করে হসপিটালের গেট থেকে বের হচ্ছে। ছেলেকে চিনতেও বেশি সময় লাগলো না শাফিনের। ছেলেটা সাদাত।
অনুর মামাতো ভাই। অনু আর সে খুব বেশি ফ্রেন্ডলি, তাই সাফিন সাদাতকে পছন্দ করতো না, আর অনুকেও নিষেধ করে দিয়েছিল সাদাতের সাথে যোগাযোগ রাখতে। অনু এক বাক্যে মেনে নিয়েছিল। তাহলে হঠাৎ কেন সে সাদাতের সাথে হসপিটালে এলো? কোনো সমস্যা হয়নি তো অনুর? সে এগিয়ে গেল অনুর দিকে, কিন্তু তাদের কাছে পৌঁছার আগেই তারা একটি রিকশায় নিয়ে চলে গেল। সাফিন কয়েকবার অনুর নাম ধরে পেছন থেকে ডাকলো, কিন্তু সে শুনতেই পেল না। দেখতে দেখতেই সাফিনের দৃষ্টি থেকে চলে গেল তারা। বাইরে বের হওয়ার পর থেকেই অনু কিছুটা মনমরা হয়েছিল, তাই সাদাত তাকে নানা কথা বলে হাসানোর চেষ্টা করছিল। বিভিন্ন ধরনের কৌতুক বলছিল, হাসির ঘটনা বলছিল, আর সেগুলো শুনেই অনু খিলখিল করে হাসছিল। সাদাতের সাথে থাকলে কিছু সময়ের জন্য হলেও সে সাফিনের দেয়া কষ্টের কথা ভুলে যায় অনু। কিন্তু সে জানে এই হাসি মুখের পেছনে রয়েছে আরেকটা মুখ, যেখানে রয়েছে ভালোবাসার মানুষটাকে কাছে না পাওয়ার বেদনা। যে মানুষটা দুনিয়াতে কোনো অস্তিত্ব, তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা। কিছু ভালোবাসা মনে হয় এমনই হয়, মানুষের অস্তিত্ব না থাকলেও তার স্মৃতি নিয়ে সারা জীবন বেঁচে থাকা যায়। ডাক্তারের সাথে দেখা করার পর ডাক্তার তাকে নানা ধরনের উপদেশ দেয় এবং বেশি বেশি করে ফলমূল ও সবজি খেতে বলে, আর কোনো ধরনের দুশ্চিন্তা করতে নিষেধ করে। এতে বেবির সমস্যা হতে পারে, আর কিছু মেডিসিন দিয়ে দেয় নিয়মিত খাবারের জন্য, আর প্রতি মাসে কমপক্ষে একবার করে চেক আপ করার জন্য পরামর্শ দেয়। হসপিটাল থেকে বের হবার পর অনুর বারবার মনে হচ্ছিল সাফিন হয়তো হাসপাশে আছে, সে তার অস্তিত্ব বুঝতে পারে। কিন্তু কথাটা সাদাত ভাইকে বলার সাথে সাথে সে তার ভুল ধারণা বলেই চালিয়ে দেয়। তারপর একটা রিকশায় ডাক দিয়ে তাতে উঠে পড়ে। রিকশায় ওঠার পরেও অনুর মনে হচ্ছিল সাফিন দূর থেকে তার নাম ধরে ডাকছে। পরক্ষণে আবার ভাবলো সাফিন এখানে কোত্থেকে আসবে, তা আবার এই সময় তো সে অফিসে থাকে, তাই সে মনে ভুল ভেবে আর তাকে নিয়ে মাথা ঘামালো না। কিন্তু সে যদি একবার পিছনে ফিরে দেখতো তাহলে বুঝতে পারতো কেউ একজন তার দিকে রাগ আর ভয় মিশ্রিত চোখে তাকিয়ে আছে। অনুকে বাসায় নামিয়ে দিয়ে সাদকে নিয়ে চলে গেল। তার গুরুত্বপূর্ণ কাজ আছে বলে মিসেস রাবেয়া অনেক করে লাঞ্চ করে যেতে বলল। সে অন্য একদিন বলে চলে গেল। তিনি আর কথা বাড়ল না। অনু ঘরে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণের জন্য শুয়ে পড়ল। আজ বেশ হাঁটাহাঁটি হয়েছে তার, তাই ক্লান্ত সে। সাফিন বাড়িতে পৌঁছানোর পর আর স্থির থাকতে পারছে না, তার মাথায় বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অনু কি অসুস্থ? কি হয়েছে তার? সে হসপিটালে কেন গেল? আর কেনই বা সাদাতের সাথে এত হাসি খুশি ভাবে এ কথা বলছিল? অনুকে সে যতটুকু চিনে, অনু খুবই খুবই ইমোশনাল মেয়ে। কোনো কিছুই মনে আঘাত করলেই তা সহজে ভুলে না। তাহলে কি অনু সাফিনের দেওয়া আঘাতগুলো ভুলে গেছে? সব ভুলে গিয়ে সে কি সাদাতের সাথে নতুনভাবে শুরু করতে চায়? কথাগুলো মনে হতেই সে আরো অস্থির হয়ে গেল। সে সারা ঘরময় পায়চারি করতে লাগলো। অনুর উপরে তাহলে অন্য কেউ অধিকার খাটাবে? অনু অন্য কারো সংসার করবে? সাফিনের মতো করে অনু অন্য কারো কেয়ার নিবে? অন্যকে অনুকে খাইয়ে দিবে? না, আর ভাবতে পারছে না সে। মাথার ভিতরে এইসব তালগোল পাকিয়ে যাচ্ছে, মাথার রগগুলো যেন ছিটে যাচ্ছে। থাক না ভালো অনু অন্য কারোর সাথে, এটাই তো চায় সে। সেও তো এরার সাথে এই ভালো আছে, তাহলে অনু কেন ভালো থাকবে না? তারও তো ভালো থাকার অধিকার আছে। আর সাফি নিজেই তো তাকে দূরে সরিয়ে দিয়েছে, তাহলে এখন কেন অনু যেন তার মন পড়ে? কথাগুলো মুখে বলল, মন মানতে নারাজ। মন বলছে অনু শুধুই তার, অনুর উপর অধিকার শুধুমাত্র সাফিনের আছে। অনুকে শুধু সাফিন ছুতে পারবে, অনু শুধু সাফিনকে ভালোবাসবে, অন্য কাউকে না। এবার সাফিন ভাবছে সত্যি কি সে ইরাকে ভালোবাসে, নাকি শুধুই মোহ? হীরার সাথে কেউ হেসে হেসে কথা বললে তো তার রাগ হয় না, হীরাকে অসুস্থ দেখলে তো তার চিন্তা হয় না, হীরার আনন্দে তো সে আনন্দিত হয় না, সে শুধু খুশি হওয়ার চেষ্টা করে। সাফিন ফোন বের করে গ্যালারি ওপেন করলো। এখানেই বন্দী হয়ে আছে তার আর অনুর হাজারো স্মৃতি। হাতে হাত ধরে হাঁটা, রিকশায় চড়া, অনুর ফুচকা খাওয়ার ভঙ্গি, নদীর পাড়ে কাঁধে মাথা রেখে বসে থাকা, আরো নানান স্মৃতি আছে তাদের। একসময় এইসব জিনিসগুলো উপভোগ করতো সে। অনুর চাওয়াগুলো বরাবরই খুব সাধারণ ছিল। নদীর পাড়ে হাঁটতে যাওয়া, ফুচকা খাওয়া, একসাথে বসে মুভি দেখা, মাঝে মাঝে অনুকে খাইয়ে দিত সাফিন। ফাঁকলিটা যে তার হাতে খেতে খুব পছন্দ করে। খুশি করার জন্য একটা জবাই যথেষ্ট ছিল। অন্যদের মতো গোলাপ নয়, জবা তার প্রিয় ফুল ছিল। আর তার রাগ ভাঙানোর জন্য একটা আইসক্রিম। ইঁদুর খুব ভয় পেত সে। ইঁদুর দেখলেই চিৎকার করে বাড়ি মাথায় তুলে নিত।
তাই মাঝে মাঝে সে ইঁদুরের ভয় দেখিয়ে হনুকে দিয়ে তার বাড়তি কাজ আদায় করে নিত। কথাগুলো ভেবেই শাফিন হেসে উঠল। শাফিনের মনে হচ্ছে কত যুগ পর হয়ে গেছে সে অনুকে দেখে না। এরই মধ্যে ইরার ফোন আসে। হ্যালো ইরা, বল। কি করছো তুমি? আর তোমার গলার আওয়াজটা এমন লাগছে কেন? ও কিছু না, এমনি বেশিক্ষণ শাওয়ারে ছিলাম তো, তাই গলাটা একটু বসে গেছে। তুমি বলো, তোমার কি খবর? কি জন্য ফোন দিয়েছো? ওহ, আসল কথা তো বলতে ভুলেই গেলাম। আগামী সপ্তাহে আমার এক ফ্রেন্ডের বার্থডে। সেখানে আমরা কিছু ফ্যামিলি ফ্রেন্ডরাও থাকবে। আমি তোমার কথাও বলে রেখেছি ওদের, তাই তুমিও ইনভাইটেড। আমি চাচ্ছি তোমাকে সবার সাথে ইন্ট্রোডিউস করাতে, আর সেখানে আমাদের এঙ্গেজমেন্টের কথা বলবো বাবা মায়ের সাথে। ও আচ্ছা ঠিক আছে, সময় আর প্লেস বলে দিও তাহলেই হবে। ওহ, মানে কি সাফিন, তুমি এক্সাইটেড না? আমি তোমাকে আমার ফ্যামিলির সাথে পরিচয় করে দিতে চাচ্ছি, এঙ্গেজমেন্টের কথা বলতে চাচ্ছি। আর তোমার মধ্যে সামান্যতম এক্সাইটমেন্ট নেই তো শুধু ও বলছো। লাইফ সিরিয়াসলি সাফিন, তুমি জানো আমি কতটা এক্সাইটেড? সাফিন, সত্যি করে বলো তো, তুমি কি আমায় নিয়ে সিরিয়াস তো, নাকি বউ শোকে পাগল হয়ে গেছ? আরে না, কি বলছো এইসব তুমি? আমি আসলে একটু নার্ভাস তো, তাই এমন করে বললাম। তুমি শুধু শুধু চিন্তা করছো। আচ্ছা বলো, তোমার কি গিফট চাই পার্টির জন্য? শাফিন জানে কিভাবে ইরাকে শান্ত করতে হয়। গিফটের কথা শুনে হীরা শান্ত হলো। তারপর তারা বার্থডে পার্টির প্ল্যানিং নিয়ে কিছু কথাবার্তা বলল। কথা শেষে শাফিন বলল, ইরা চলো না তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি। কেন? আমার বাবুটার বুঝি কষ্ট হচ্ছে আমাকে ছাড়া থাকতে? তুমি বললে আমি এক্ষুনি তোমার বাসায় চলে আসবো। না, বিয়ের পরে তোমাকে একদম বৈধভাবে নিজের করে পেতে চাই, অবৈধভাবে আর না। বিয়ের পর একেবারে বেঁধে ফেলবো, আর বাবার বাড়ি যাওয়া চলবে না। শাফিনের কথা শুনে এরা লজ্জা পেয়ে ফোন রেখেই দিল। এভাবে চলছিল শাফিন আর অনুর দিনগুলো। শাফিনের দিন যায় অফিস আর ইরাকে নিয়ে, আর রাতগুলো নির্ঘুম অনুর ভাবনা নিয়ে। অন্যদিকে অনুর দিনগুলো যাচ্ছে তার পরিবার, পড়ালেখা আর তার ভেতরে থাকা ছোট্ট প্রাণটাকে নিয়ে। অনুদের বাসা থেকে বেরিয়ে সেদিন সন্ধ্যায় কানাডার বিভিন্ন ভার্সিটিতে স্কলারশিপের জন্য আবেদন করে সাদাত। কারণ কানাডাতে সাদাতের বড় চাচা ফুল ফ্যামিলি নিয়ে থাকেন, সেখানেই বিজনেস তার। হনু সেখানে গেলে সে নিশ্চিন্তে থাকতে পারবে, কারণ তার বড় চাচা চাচি খুবই অমায়িক লোক। তাদের একটা মেয়েও আছে, আর তারা অনুকেও নিজের মেয়ের মতোই দেখবে, খেয়াল রাখবে, এটা তার বিশ্বাস। তাছাড়া সে তাদের সাথে কথা বলেছেন এবং তারা তাকে আশ্বাস দিয়েছে অনুর সম্পূর্ণ খেয়াল রাখার। আর অনুর খোঁজখবরও তাদের কাছ থেকে সহজেই পাওয়া যাবে। দেখতে দেখতে অনুর এক্সামের রেজাল্ট দিয়ে দিল। বিবিএর রেজাল্টে পয়েন্ট ভালো থাকায় আর এক্সাম ভালো দেওয়ার সে 3টি ভার্সিটিতে টিকল। এই কয়েকদিন অনু দিন রাত এক করে শুধু পড়েছে, আর তার ফলও সে পেয়েছে। তার বাবা মা এবং সাদাত ভাই তাকে সাপোর্ট করেছেন। যেসব বিষয়গুলো জটিল ছিল তা নিমেষেই সাদাত ভাই সমাধান করে দিয়েছেন। সাদাতের চাচুর বাসা থেকে কিছু দূর যে ভার্সিটি আছে সেখানে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করে মেইলের মাধ্যমে, এবং তারা সকল আনুষ্ঠানিক নিয়মকানুন জানিয়ে দেয়। ভিসারও অন্যান্য কাগজপত্র তৈরির জন্য 1 মাস থেকে 2 মাস সময় লাগতে পারে বলেই জানানো হয়। এর মধ্যে অনু আর সাদাত ব্যস্ত হয়ে যায় সকল কাগজপত্র, পাসপোর্ট সহ সব কিছু ব্যবস্থা করার জন্য। এভাবে এই অনু দিনগুলো কাটতে থাকে। দেখে দেখতে ইরার ফ্রেন্ডের বার্থডে পার্টির দিন এসে পড়ে। সেদিনের রাগ ভাঙানোর ভর্তুকি হিসেবে ইরাকে নীল রঙের দামি গাউন কিনে দিতে হয়, যেটা সে আজ পরবে। আর শাফিনের ড্রেস কোড নীল স্যুট, প্যান্ট ও ব্ল্যাক শু সেট করে দেয় হীরা। সকাল থেকে এই ফোনে শাফিনকে এইটা সেটা বলেই যাচ্ছে ইরা, কিন্তু শাফিন তা কানেই নিচ্ছে না। সেটা সে ভালোই বুঝতে পারছে, শুধু হুঁ হাঁ আর নাতে উত্তর দিচ্ছে। সে কয়েকদিন ধরে শাফিনকে লক্ষ্য করছে। আগের মতো সেই দুষ্টু প্রাণোচ্ছল ছেলেটা আর নেই। সে যাকে দেখে ইরা প্রেমে পড়েছিল, চেহারাও কেমন যেন মিলিয়ে গেছে। চোখ দেখে মনে হয় কত রাত ঘুমায় না সে। কথাবার্তাও কম বলে, আগের মতো ঘুরতে বের হয় না, অফিস টাইম এরপর ডিনারেও যায় না। কিছু বললেই বিয়ের কথা বলে, তাই এরাও কথা বাড়ায় না। এত তাড়াতাড়ি বিয়ে করতে চায় না সে। আগে লাইফটাকে এনজয় করতে চায়। সে জানে বিয়ে করে বাধা পড়ে যাবে। এরা ফোনটা রেখে এসব ভাবতেই থাকে।
হীরার সাথে কথা বলে যেই শাফিন ফোনটা রাখতে যাবে তখনই কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখলো তার মা দাঁড়িয়ে আছে। এই কদিনে সে তার কথা ভুলিয়ে গিয়েছিল। হানু থাকতেই তার সাথে নিয়মিত কথা বলতো, নিজের জন্য না হলেও অনুর জন্য। মিসেস রাহেলা অনুকে পছন্দ করেন না বিধায় অনুর সাথে ঠিকভাবে কথাই বলতেন না, তাই শাফিনকে দিয়ে কথা বলাতো। অনুর কথা অনুযায়ী এখানে এক কাজে দুই কাজ হতো, খোঁজ খবর নেওয়া হলো, আবার মা ছেলের সম্পর্কও ভালো হলো। এই বিষয়টি মিসেস রাহেলা ঠিক বুঝতেন, কিন্তু কখনোই কিছু বলেনি। আচ্ছা, মা অনুর কথা জিজ্ঞেস করলে তাকে কি জবাব দেবে? পরক্ষণে ভাবলেও মা তো অনুকে পছন্দ করেন না, তাই বেশি সমস্যা হবে না। পরে না হয় একসময় ইরার সাথে দেখা করিয়ে দেবে। ছেলেকে দরজার সামনে দাঁড়িয়ে তার দিকে একটানা তাকিয়ে থাকতে দেখে মিসেস রাহেলা ভ্রু কুঁচকাল। ঘরে ঢুকতে দিবি নাকি আবার চলে যাব? ছেলেকে দরজার সামনে দাঁড়িয়ে তার দিকে একটানা তাকিয়ে থাকতে দেখে মিসেস রাহেলা ভ্রু কুঁচকাল। মায়ের কথায় শাফিনের ধ্যান ভাঙল। সে দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। ঘরে ঢোকার সাথে সাথে মিসেস রাহেলার মাথায় আকাশ ভেঙে পড়ল। একই হাল ঘরে, জিনিসপত্র এখানে সেখানে ছড়ানো ছিটানো, সারা ঘরে সিগারেটের ছাই আর ময়লা পড়ে আছে। চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, বাসি খাবার দিয়ে ডাইনিং রুমটা ভরা। সেখানে মাছি ভনভন করছে। তারপর সে কোনো রকম ব্যাগ রেখে শাফিনের ঘরে গেল। এখানেও একই অবস্থা, কাপড় চোপড় সারা ঘর ছিটিয়ে রাখা, সিগারেটের ছাই ফেলা, আলমারি আর কাবার্ডে জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। এবার সে সামনের দিকে তাকালো। শাফিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঘরের এই কি অবস্থা শাফিন? যেন কয়েক বছর ধরে ঘরটা খালি পড়ে আছে। তুই এইসব ছাইপাস কবে থেকে খাওয়া শুরু করেছিস? আর অনু কই? তার মা কি সুস্থ হয়নি? প্রায় 20 দিন যাবৎ তুই আমাকে ফোনও দিচ্ছিস না। ফোন দিলে ফোন ধরিসও না, কথাও বলিস না। কি হয়েছে তোর? আর চেহারার এই অবস্থা কেন? মায়ের একের পর এক প্রশ্ন শুনে শাফিন থতমত খেয়ে গেল। আসলে মা, ব্যস্ত ছিলাম, ফোন দিতে পারিনি। আর ফোনের দিকে তো খেয়াল করিনি কখন ফোন দিয়েছ। আর চেহারা তো ঠিকই আছে, আর ঘর গোছানোর কেউ ছিল না তো, তাই এই অবস্থা। তুমি তো জানোই আমি কতটা অগোছালো। হতাশার কণ্ঠে উত্তর দিল শাফিন। শাফিন, কি হয়েছে তোর? এমন করে কথা বলছিস কেন? অনুর সাথে কি কিছু হয়েছে? আর তুই যে কতটা অগোছালো তা তো আমি জানি, তাই অনুকে রেখে নিশ্চিন্তে গিয়েছিলাম। কিন্তু এই কি হাল করে রেখেছিস তোর? আর অনুই বা কোথায়? আমি কয়েকবার ওর নাম্বারে ফোন দিয়েছি, তুই ফোন ধরছিলি না দেখে, কিন্তু প্রত্যেকবার নাম্বার বন্ধ পেয়েছি। অনু নেই, মা চলে গেছে। চলে গেছে মানে? ঝগড়া হয়েছে তোদের? ঝগড়া করে চলে যাওয়ার মতো মেয়ে তো অনু না। আর ঝগড়া করলেই চলে যেতে হবে কেন? ঝগড়া তো সব স্বামী স্ত্রীর মধ্যে হয়। সত্যি করে বল বাবু, অনু কোথায়? আর তুই কি বলেছিস অনুকে যে মেয়েটা রাগ করে চলে গেল? কদিন হয়েছে সে গেছে? শাফিন ছোট্ট করে উত্তর দিল। প্রায় 3 সপ্তাহ। কথাটা শুনেই রাহেলা হাতকে উঠল। যে ছেলে অনুকে ছাড়া একদিন থাকতে পারে না, সে ছেলেই আজকে প্রায় 3 সপ্তাহ ধরে একা থাকছে। তাই তো চেহারার এই অবস্থা। হনু মেয়েটার ওপর রাগ হচ্ছে তার। সব কিছু জেনে বুঝে সে তার ছেলের সাথে এমন করতে পারলো। এবার আসলে বেশ করে কয়েকটা কথা শুনিয়ে দিবে সে। সাহেরা সামনাসামনি যতই কথা বলুক না কেন, মনে মনে অনুকে সে খুব ভালোবাসে। জানে তার ছেলে এবং সংসারের জন্য অনু ঠিক আছে, কিন্তু আদর করলে যদি মাথায় উঠে যায়, তাই সে সব সময় টাইট দিয়ে রাখে। কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম। কিন্তু এবারের অনুর কাজটা রাহেলার পছন্দ হয়নি। যতই রাগ থাকুক না কেন, তার ছেলেকে একা রেখে চলে যাবে, এটা কেমন কথা? ফোন দে ওকে, আমি কথা বলবো ওর সাথে। আর বল রেডি হয়ে থাকতে, কালকে আমি আনতে যাচ্ছি ওকে। তারপর দুজনের কথা শুনে বিচার করব। ফোন নেই, মা বাসায় রেখে গেছে। সে আর আসবে না আমার কাছে। আমি নিজে তাকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছিস মানে? তাড়িয়ে দিয়েছি, ভালোবাসি না আমি ওকে। ওকে আর ভালো লাগে না আমার। আমি অন্য কাউকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই, তাই তাকে তাড়িয়ে দিয়েছি। খুব জলদি আমাদের ডিভোর্স হয়ে যাবে। আর তুমি এত ব্যস্ত হচ্ছ কেন ওর জন্য? তুমি তো তাকে 2 চোখে দেখতে পারো না। তোমার তো খুশি হওয়ার কথা, ঘর থেকে একটা আপদ বিদায় হয়েছে, ঘরে আর কোনো অশান্তি হবে না। তুমি তো এটাই চাইছিলে। রাহেলা এইসব কথা শুনে অবাকের চরম পর্যায়ে চলে গেল। কি বলছে তার ছেলে? সে অনুকে ভালোবাসে না? কথাটা বলার সময়ও তো তাই চোখ টলমল করছিল।
তার জন্য ভালোবাসা দেখতে পারছিল, সে শুধু মুখ দিয়ে অস্বীকার করছে। আমাকে সব খুলে বল সাফিন, কি হয়েছিল? কেন এসব কথা বলছিস বাবু? তারপর শাফিন শুরু থেকে সব খুলে বলে, শুধু ইরাকে তার সাথে দেখে ফেলার কথাটা কৌশলে এড়িয়ে যায়। ছেলের মুখে এসব কথা শুনে সাহেলা নিজেকে আর ঠিক রাখতে পারল না, সে কষিয়ে একটা চড় লাগিয়ে দিল শাফিনের গালে। তুই আমার ছেলে ভাবতেও গা ঘিন ঘিন করছে আমার। ছি ছি, আমি এমন ছেলে জন্ম দিয়েছি যে কিনা একটা মেয়ের জীবন নিয়ে খেলা করেছে। না, আর এক মুহূর্ত না এখানে, এখনই চলে যাব। শুধু যাওয়ার আগে একটা কথা বলবো, খুব বড় ভুল করেছিস তুই, একদিন পস্তাবি, খুব করে পস্তাবি। মুখে ভালোবাসি না বললেও আমি স্পষ্ট তোর চোখে ভালোবাসা দেখতে পাচ্ছি। তুই এই মুহূর্তে অন্ধ হয়ে গেছিস। কোনটা ভালোবাসা আর কোনটা মোহ তুই চিনতে পারছিস না। মোহকে ভালোবাসা ভেবে আঁকড়ে ধরতে চাচ্ছিস, আর ভালোবাসাকে দূরে ঠেলে দিচ্ছিস। চিন্তা করিস না, তোর পস্তানোর দিন বেশি দূরে নেই। যখন সব মোহ কেটে যাবে, কাউকে পাবি না বেঁচে থাকার জন্য, ভালোবাসার জন্য, সেদিন আমি তোকে ফিরিয়ে দেব না। বেশি কষ্ট হলে আমার কাছে চলে আসবি। আসি। মা, তুমি এই প্রথম আমার গায়ে হাত তুললে। হয়তো তোমার কথাগুলো ঠিক, আমি একটা মেয়ের জীবন নষ্ট করেছি, কিন্তু আমি সত্যি ইরাকে ভালোবাসি, অনুকে না। ভালোবাসাহীন সম্পর্কে শুধু শুধু নিজেকে আটকে রাখার কোনো মানেই হয় না, তাই তাকে মুক্ত করতে চাইছি। আর তুমি কোথাও যাবে না। আমি একা থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। আর না, তুমি একবার ইরার সাথে কথা বলো, তুমি দেখো ও একদম আমার জন্য পারফেক্ট, অনু না। তুমি একবার কথা বললেই বুঝতে পারবে, প্লিজ মা। ছেলের এমন অবস্থা দেখে সাহেলা আর কিছুই বলল না, শুধু মনে মনে আফসোস করতে লাগলো তার ছেলের পরিণতির কথা ভেবে। তারপর কোনো কথা না শুনে বাসা ত্যাগ করলো। সে জানে তার ছেলে তার ভুল বুঝতে পেরে খুব জলদি আসবে তার কাছে অনুকে ফিরিয়ে আনতে, কিন্তু তখন হয়তো খুব বেশি দেরি হয়ে যাবে। সে অনুকে হারে হারে চিনে। এত কিছুর পর অনু তার কাছে কখনোই ফিরবে না। ঘণ্টাখানেক পর আবার কলিং বেল বেজে উঠল। শাফিন দরজা খুলে দেখে ইরা একটা মোটামুটি বয়সের মহিলা নিয়ে দাঁড়িয়ে আছে। তারা ভেতরে ঢুকলো আর মহিলাটিকে ইরা ঘর পরিষ্কারের কাজে লাগিয়ে দিল। শাফিন দেখলো ইরা তার দেওয়া গাউনটা পরেছে, মুখে ভারী মেকআপ আর চুলগুলো ছেড়ে দেওয়া, কড়া পারফিউমের স্মেল আসছে শরীর থেকে। নিজের বিষণ্ণ মনকে শান্ত করার জন্য সে তাকে জড়িয়ে ধরতে গেল, কিন্তু তার আগেই ইরা তাকে সরিয়ে দিল। সে পরিপাটি হয়ে এসেছে, এখন শাফিনের সাথে জড়াজড়ি করলে সব নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে মেকওভার করেছে, ফ্রেন্ডের কাছ থেকে প্রশংসা না শুনে তা নষ্ট করতে চায় না সে। তাই তাকে ঠেলে ওয়াশরুমে পাঠালো গোসলের জন্য। তারপর শাফিনের জন্য আনা কাপড়গুলো বের করে রাখলো। 10 মিনিটের মাথায় শাফিন গোসল করে শুধুমাত্র একটা টাওয়াল পরে বের হলো। চুল থেকে পানি পড়ছে, ফর্সা গায়ে এই বিন্দু বিন্দু পানিগুলো মুক্তার মতো ছড়িয়ে আছে। ইরের ইচ্ছে করছে শাফিনকে খেয়ে ফেলতে। সেটা এত সুন্দর কেন, চোখ দুটো দেখলেই ডুব দিতে ইচ্ছে করে। আর ঠোঁটটা তো একদম মেয়েদের মতো। মেকআপ নষ্ট হওয়ার ভয়ে আর কিছুই করলো না, শুধু হালকাভাবে শাফিনের ঠোঁটে ঠোঁট লাগালো। তারপর তাকে রেডি হতে পাঠিয়ে দিল। শাফিন রেডি হয়ে বের হলো। তারপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল ঠিক করতে লাগলো। হীরার তো বেহুশ হওয়ার দশা। শাফিনকে নীল সুটে অসম্ভব সুন্দর লাগছিল। শাফিন মনে মনে ভাবল নীল অনুর পছন্দের রং ছিল। যখনই শাফিনের জন্য কাপড় কিন্তু তার নীল রঙের কিছু না কিছু থাকতই। শাফিনের ফর্সা গায়ে নীল রংটা মানাতো বেশ। রাত 9টার সময় তারা বের হলেও পার্টির উদ্দেশ্যে। প্রায় 9:30টার দিকে তারা হলরুমে পৌঁছালো। হলরুমে পৌঁছেই এরা দৌড়ে গিয়ে একটা ছেলেকে টাইটভাবে হাঁক করলো। ছেলেটাও তাকে বিশ্রীভাবে জড়িয়ে ধরলো, যেটা শাফিনের মোটেও ভালো লাগলো না। ইরার ডাকে শাফিন সেদিকে এগিয়ে গেল। সে তাকে পরিচয় করে দিল অন্য পাশে থাকা ব্যক্তিটির সাথে। সাফিন, মিট মাই ফ্রেন্ড আয়াজ। অ্যান্ড আয়াজ। শাফিনের হাতে হাত রেখে আয়াজের দিকে তাকিয়ে মুচকি হাসে। হি ইজ মাই ফিয়ান্সে সাফিন। লিসেন, হি ইজ সো হ্যান্ডসাম অ্যান্ড গুড লুকিং। আয়াজ বাঁকা হেসে শাফিনের সাথে হাত মিলালো। তারপর ইরাকে বলল, ইউ তোমাদের দেখে যে কেউ বলবে ম্যাট ফর ইউস আদার। হি ইজ এ সামথিং গাই অ্যান্ড ডিভোর্সিং অলসো। সরি টু সে, বাট সত্যিটাই বললাম। আজের কথা শুনে ইরার মুখের হাসি মিলিয়ে গেল আর শাফিন চরম অপমানিত বোধ করলো। সে ইরার দিকে তাকিয়ে তোমরা কথা বলো, আমি আসছি। বলেই চলে গেল বার সাইডে।
এই কথাটা কি ওর সামনে বলা খুব প্রয়োজন ছিল আয়াজ? আমি তো জেনে শুনে ওর সাথে সম্পর্কে জড়িয়েছি, তাহলে কেন অপমান করলি? তুই জানিস ও কতটা হার্ট হয়েছে? আজ বাঁকা হেসে ইরাকে বলল, কুল বেবি কুল, যা সত্যি তাই বলেছিলাম। সে কষ্ট পাবে জানলে বলতাম না, কিন্তু একটা কথা ভেবে দেখো, ওর আগে বিয়েটা ছিল প্রেমের বিয়ে, সেখানে 2 বছর রিলেশনের পর বিয়ে করলো, আর বিয়ের 2 বছরে ভালোবাসা সব শেষ হয়ে গেল। আর তোদের রিলেশনের বয়স মাত্র 2 মাস। তোকে যে সে 2 মাস ইউজ করে তার প্রথম স্ত্রীর মতো ফেলে দেবে না, তার কি ভরসা আছে? বলেই সে চলে গেল অন্যদিকে। তার কাজ যতটুকু ছিল সে করে ফেলেছে, বাকিটা এরা নিজেই করবে। আয়াতের কথাগুলো শুনে এরা ভাবনায় পড়ে গেল। আয়াতের কথাগুলো ফেলে দেওয়ার মতন নয়। যেখানে 2 বছরের ভালোবাসা টিকলো না 2 বছর, তাহলে তাদের 2 মাসের ভালোবাসা কদিনই বা টিকবে? সে অনুর গায়ে হাত তুলতে 2 মিনিটও ভাবল না। এমনকি ভরসা আছে কদিন পর তারা একই অবস্থায় হবে না। তার শাফিনের সাথে কি আগানো উচিত, নাকি সে বেশি ভাবছে? শাফিন খুব ভালো ছেলে, অনু তার যোগ্য ছিল না, তাই সে তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু ইরার তো সব যোগ্যতা আছে, তাহলে তাকে কেন ছাড়বে ভেবে আয়াজের বলা কথাগুলো মাথা থেকে ছেড়ে ফেলল। তারপর শাফিনের খোঁজে বেরিয়ে পড়ল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।